শুভ সন্ধ্যা সকলকে। হ্যালো, আমি নওশিন জাহান তাকিয়া। তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। তাকিয়ার সাথে 30 মিনিটে প্রতিদিন আমরা দেখতে পাই লাল সবুজ সোসাইটির এক একজন ইয়ুথ লিডারকে। তবে আজকে আমার সঙ্গে যিনি আসছেন, তাকে লাল সবুজ সোসাইটির প্রতিটি সদস্য ভালোবাসে, এবং শুধু লাল সবুজ সোসাইটি নয়, তিনি নিজের এবং লাল সবুজ সোসাইটির নাম দেশের বাইরেও ছড়িয়ে এসেছেন। যার একটা কমেন্ট, অনিন্দ্য ভাইয়ার পোস্টে একটা কমেন্ট পোস্টের চেয়েও বেশি ভাইরাল হয়ে যায়। আজ আমার সঙ্গে আছেন লাল সবুজ সোসাইটির ট্রেজারার এবং ক্লাইমেট অ্যাকশন ফোকাল আল মামুন রাকিব ভাইয়া। চলে যাচ্ছি রাকিব ভাইয়ার কাছে। হ্যালো ভাইয়া। হ্যালো তাকিয়া, কি অবস্থা? কেমন আছো? বেশ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। তাকিয়ার সাথে 30 মিনিটে আসতে পেরে আরো বেশি ভালো, যদিও ভয় পাচ্ছি কিছুটা। আগে আমি আসলে ভাইয়াকে জিজ্ঞেস করে নিতে চাচ্ছি, ভাইয়া তাকিয়ার সাথে 30 মিনিট এত ভয় পাও কেন? আহ কারণ আসলে তাকিয়ার সাথে 30 মিনিটে সবাই, আমি যেটা দেখেছি, আমি যতটুকু দেখেছি, সবাই অনেক বেশি কি বলে, লাইক ফরমাল ইনফরমাল সব ধরনের প্রশ্ন করে। সো লাইক অনেক কিছু ফেস করতে হয়, যদিও আই ডোন্ট লাইক অ্যাফ্রেড অ্যাবাউট এনি কোশ্চেন। মানে আমার সব- সবকিছুই আমার মনে হয় যে ওপেন সিক্রেট। সো লাইক আমার ক্ষেত্রে ওইসব নিয়ে খুব বেশি ভয় পাচ্ছি না, বাট লাইক কিছুটা একটু একটু পাচ্ছি। ঠিক আছে ভাইয়া। শেয়ার্ড ক্যাপশনে লিখেছিলেন হরিবল শো টু জয়েন, কারণ ভাইয়া ভয় পাচ্ছে যে তাকিয়ার সাথে 30 মিনিটের কি না কি প্রশ্ন হয়ে যায়, কি না কি উত্তর হয়ে যায়। আমি রিভেঞ্জ এক্স্যাক্টলি। নিব ভাবছি, দেখা যাক এখন। তো ভাইয়া, এখন তোমার সম্পর্কে জানতে চাচ্ছি, কোথায় বেড়ে উঠেছো, কি করতে ভালো লাগে, কি করে দিন কাটছে। তাকিয়া, আমার আসলে জন্ম এবং বেড়ে বেড়ে ওঠা হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জ নামটার সাথে এখন অনেকেই পরিচিত, কারণ হচ্ছে বিশেষ করে লাল সবুজ সোসাইটি যারা আছে, তারা আমাদের যেহেতু মেহেন্দিগঞ্জে একটা টিম আছে এবং আমরা যেহেতু ক্লাইমেট নিয়ে কাজ করি, মেহেন্দিগঞ্জ আসলে বাংলাদেশের অন্যতম ক্লাইমেট ভালনারেবল এরিয়া গুলোর একটা। সো আমার জন্ম আসলে ওই আহ মেহেন্দিগঞ্জে, যেখানে আসলে আমি আমার এসএসসি লাইক আমার স্কুল জীবনটা বলতে পারো যে আমি মেহেন্দিগঞ্জে কাটিয়েছি। এরপরে হচ্ছে একটা লম্বা সময় আমি বরিশালে ছিলাম, সেই 2014 সাল থেকে অলমোস্ট 2024, আই মিন অলমোস্ট 10 বছর আমি বরিশালে ছিলাম। এবং আমার বলতে গেলে হচ্ছে স্কুল জীবনের পরে একটা লম্বা সময় আমি আসলে বরিশালে কাটিয়েছি, আমি লাল সবুজের সাথে কাটিয়েছি, আমি বরিশালের যারা আজকে আছেন, যুক্ত হয়েছেন, তাদের অনেকের সাথেই কাটিয়েছি। সো জন্ম মেহেন্দিগঞ্জে হলেও আমার বেড়ে ওঠার একটা বড় সময় বরিশালে কাটিয়েছি। আর কিরকম যাচ্ছে জীবন? অনেক বেশি, কি বলে, অনেক বেশি, কি বলবো, এটাকে উপভোগ করছি যদিও, বাট হচ্ছে একদিকে হচ্ছে ভলান্টিয়ারিজম, স্বেচ্ছাসেবিতা, আর রিসেন্টলি আবার জবে যুক্ত হয়েছি। সো লাইক সেখানেও একটা বড় রেসপন্সিবিলিটি, ইকের মতো একটা প্রতিষ্ঠানকে, সেখানে তাদের ইয়ুথ পার্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করছি। সো লাইক অনেক কিছু যাচ্ছে একসাথে, তো আই এম এনজয়িং। যদি অনেক কিছু যাচ্ছে, উম একসাথে অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে। ইটস ডিফিকাল্ট, বাট ইয়েট আই এম এনজয়িং। ডিফিকাল্ট তাও এনজয় করে যাচ্ছো। তো তোমার জবটি কতদিনের, আর জবের সঙ্গে মানে সংগঠন এত কিছু কিভাবে হ্যান্ডেল করছো? আমি আসলে এই গত মাসে যুক্ত হয়েছি ইকের সাথে অ্যাজ এ ইউথ রিপ্রেজেন্টেটিভ। সো লাইক আমি বলবো না যে এটা ডিফিকাল্ট না, বাট আই থিঙ্ক হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। আহ, আর দুইটাই তো মানে কাছাকাছি, মানে কাজের ক্ষেত্রে দুইটাই তো কাছাকাছি। সো হয়ে যাচ্ছে। তো লাল সবুজ সোসাইটির সঙ্গে তুমি বরিশালে আসার পরে যুক্ত হয়েছিলে 2014-র পরে। তো ইয়েস। কিভাবে এই লাল সবুজ সোসাইটিকে খুঁজে পেলে, কিভাবে যুক্ত হলে এই পরিবারে? ওকে। আহ আমার একটা বন্ধু আছে, তোমরা সবাই চেনো তাকে, এবং সবার অনেক বেশি প্রিয়, অনিন্দ্য সুন্দর বসাক। সেই ছেলেটা, আমরা ইন্টারমিডিয়েট থেকে একসাথে একই কলেজে ছিলাম, যদিও আহ, অনেক বেশি ভালো সম্পর্ক হচ্ছে আমাদের কলেজ থেকে। বা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে যে লাল সবুজে আমাদের কাজের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো অনেক, মানে অন্য একটা মাত্রায় চলে গেছে।
তো অনিন্দ হচ্ছে লাল সবুজ সোসাইটির সাথে অনেক আগে থেকে যুক্ত ছিল এবং মাঝেও একটা গ্যাপ দিয়েছিল। এরপরে ও প্রায় বলতো যে আসলে একটা সংগঠন আছে যারা অনেক ধরনের ভালো কাজ করে, এটা করে সেটা করে। তো আমি হচ্ছে ওকে প্রায় পুশ করতাম যে চল তাহলে আমরা একদিন ট্রাই করি যে কি করে, এত কিছু শুনছি তো দেখি। তো এরকম করে করে হঠাৎ করে একদিন সেইটা সানসেট এর একটা ইভেন্ট ছিল যদি ভুল না করি, আবাস প্রশিক্ষণ কেন্দ্রে। তো সেখানে হচ্ছে হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে, আমি মেহেন্দিগঞ্জে ছিলাম, সেখান থেকে আসলাম, এসে বরিশালে এসেই হচ্ছে সেখান থেকে সরাসরি বেনুতে চলে গেলাম। তো বেনুতে গিয়ে হচ্ছে আমি অনিন্দকে কল দিচ্ছিলাম যে আসলে কোন ফ্লোরে। তো অনিন্দর ফোনটা অনেকবার কল দেওয়ার পরেও রিসিভ করতেছিল না। তো এর ভিতরে হচ্ছে একটা লোক রিসিভ করলো, রিসিভ করে বললো আমাকে সব ডিটেলস। তো আমি ভাবলাম যে কে আবার, মানে একটা বাচ্চা ছেলে রিসিভ করছে, আমার কাছে মনে হচ্ছিল যে so, কে আবার কল রিসিভ করলো। তো উপরে যাওয়ার পরে ওই দিনই আমার ফার্স্ট লাল সবুজের সাথে এবং সেখানে দেখলাম যে লাইক অনেকের সাথে পরিচয় হলো, সবাই অনেক দারুণ দারুণ কাজ করে, সবাই অনেক বেশি ইতিবাচক চিন্তা ভাবনা করে। একটা ছেলে হচ্ছে আবার ক্যামেরা হাতে এদিক সেদিক ছবি তুলে। তো ওভারঅল সবকিছু দেখে মনে হলো যে ওকে, ইটস এ গুড প্ল্যাটফর্ম টু জয়েন। তো পরে যেটা দেখলাম যে যে ছেলেটা হচ্ছে এদিক সেদিক ক্যামেরা হাতে দৌড়াদৌড়ি করে আর অনিন্দ ফোন রিসিভ করছে, সেটাই আমাদের প্রেসিডেন্ট। তো আমি আমার কাছে কিছুটা আনবিলিভেবল মনে হচ্ছিল যে আসলে এত ছোট একটা ছেলে এত বড় একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। তো অনেক ধরনের গল্প আছে, বাট ওইটাই হচ্ছে অনিন্দর হাত ধরেই ইউজুয়ালি লাল সবুজে যুক্ত হওয়া। ইয়াস। তো দেখা যায় যে লাল সবুজ সোসাইটিতে এতদিন ধরে যে কাজ করছো, সবার কাছে কিন্তু আসলে সবসময় প্রিয় হওয়া যায় না। কিন্তু তুমি অসম্ভব কাজটি আসলে এতদিন ধরে করে যাচ্ছো, সবার কাছে রাকিব ভাইয়া প্রিয়। কিভাবে মেনটেন করো সবাইকে? সবার কাছে আমি প্রিয় কিনা আমি জানি না, বাট যদি বলা হয় যে আসলে আমি কি সবার মানে সবার কাছে প্রিয় থাকতে চাই কিনা বা সবার প্রিয় হতে চাই কিনা, তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, আমি সেটা সবসময় চাই। আমি সবসময় চাই যে লাইক সবাই আমাকে ভালোবাসবে বা আমি সবাইকে ভালোবাসবো। তো এইটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের প্রায়োরিটি। লাইক আমার কাছে সম্পর্কের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে লাইক কারো কারোর জন্য হয়তো এই বিষয়টা অন্য অনেক কিছু প্রায়োরিটি বেশি থাকে, বাট আমি চাই যে কোথাও কেউ যদি আমাকে একটু বকা দেয় বা একটু কটু কথা বলে, যদিও লাল সবুজে সবাই অনেক বেশি ভালো, আমাকে অনেক বেশি ভালোবেসেই আজকে এই পর্যায়ে আমি আসতে পেরেছি, সবার এত বেশি ভালোবাসা পেয়ে আমাকে অনেক বেশি ডিফিকাল্টিজ বা অনেক বেশি ক্রিটিক্যাল মানুষকে ফেস করতে হয়নি। ইয়েট মানে যদি এর ভিতরেও কেউ আমার সাথে, কেউ যদি ইন কেস তাকে, শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। সো আমি আসলে মনে করি যে হয়তো এখানে কোনো একটা জায়গায় আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তো আমি ওইটা নিয়ে কাজ করি, ওইটা নিয়ে ভাবি। বাট ওই যে আহ, কটু কথা বা নেগেটিভ বিষয়টাকে আমি আসলে খুব বেশি গ্রহণ করি না। আমি বরং চেষ্টা করি যে তাকে আরো বেশি আপন করে নেয়ার বা আমার এর থেকে ইফোর্টের জায়গাটা আরো বেশি দেয়ার। কারণ আসলে মানে আমি আমার যে আহ, দর্শন বলবো না, মানে ফিলোসফি বলবো না এটা, কারণ আমি আসলে খুব টু স্মল টু হ্যাভ ফিলোসফি। বাট আমার নিজের হচ্ছে যেটা চিন্তা চেতনা, সেই জায়গাটাতে আমি আসলে মনে করি যে আমরা কতদিন আর বাঁচবো। ধরো ডক্টর ইউনূসের মতো এরকম এত বছর, 80 বছর 85 বছর হয়তো সুস্থ সবল সুন্দরভাবে উম আমরা সবাই বাঁচবো না। আমরা হয়তো তোমার অ্যাভারেজ যদি ভাবি সর্বোচ্চ হয়তো 60 70 বাঁচতে পারি। তো তার জীবনের অর্ধেকই অলমোস্ট শেষ। তো বাকি যে অল্প সময়টা, এটা আসলে উম আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ টাইম টু গেইন হেট্রেড, মানে যে কারণে আমি আসলে চেষ্টা করি যে সবার ভালোবাসা পেতে। So, এইটাই, এখানে কোনো সিক্রেট কিছু নেই, এখানে কোনো এইটার কোনো রেসিপি নেই। আর আমি আসলে জানিও না যে সবাই আমাকে ভালোবাসে কিনা, বা এটা হওয়াটাও ডিফিকাল্ট। এটা আসলে অবাস্তবই যে সবাই ভালোবাসবে, বাট আমি চেষ্টা করি যে সবাই আমাকে ভালোবাসে এবং আমি আসলে সবাইকে ভালোবাসি। দ্যাটস দ্য থিং হোয়াট আই ক্যান সে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভটিতে অনেকেই যুক্ত হয়েছেন, লাইভটিতে এখন দেখছেন আরশি জান্নাত, আলো আপু, রুমা রয়, মোনা, নাইম শিকদার। নাইম শিকদার ভাইয়া লিখেছিলেন যে বাসে বসে সে লাইভটি দেখছে। আর রুমা রয়, মোনা আপু
অনিন্দ্য বসাক দাদা অসুস্থ দেখলাম, মোনা আপু লিখেছেন যে অনিন্দ্য ভাইয়া হ্যাঁ, অসুস্থ। আর নাইম ভাইয়া অনিন্দর লিখেছেন ভাইয়া ডেঙ্গু। তোমাদের মিস করছি। জি ভাই, অনিন্দ্য অনিন্দর ভাইয়া। ডেঙ্গু। অনিন্দর হসপিটালাইজড এই মুহূর্তে ডেঙ্গু। সো যারা লাইভটি দেখছেন অনিন্দের জন্য দোয়া রাখবেন। প্লাটলেট নিয়ার অ্যাবাউট 1.5 লাখের মতো আছে। সো লাইক সবাই দোয়া রাখবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, এবং কক্সে আছে একা, একা একা আছে। সো যদিও ওখানে আমাদের আদার্স ফ্রেন্ডরা যারা আছে তারা টেক কেয়ার করতেছে। সো বাট ইয়েট, সবাই দোয়া রাখবেন। আর নাইম, তোমরা স্বাভাবিকভাবে ঢাকায় ফিরে আসো। নাইম এবং হচ্ছে যারা ফেনীতে এতদিন ছিলে, লাস্ট 5 দিন তোমরা যে যে অ্যাক্টিভিটি করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ভালো কাজ করেছো। শুধু নাইম আর নাইম রানা, চিটাগং, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা সহ সকল টিমের যারা হচ্ছে গাইবান্ধা, যারা এই লাস্ট ডিজাস্টারে একদম ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে উম লাল সবুজের, যদি বলি যে লাল সবুজের আসল লাল সবুজিয়ান্স তোমরা সবাই। বাট আমরা লাল সবুজিয়ান্সরা হচ্ছে অলওয়েজ তোমাদের নিয়ে, যারা হচ্ছে এইরকম ফ্রন্টলাইনার হিসেবে কাজ করো, তোমাদের নিয়ে একটু বেশি প্রাউড ফিল করি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনিন্দ্য ভাইয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে, ভাইয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর লাইভটি যারা দেখছেন তাদের জন্য বলে নিতে চাচ্ছি, প্রতিদিনের মতো আজকেও লাইভ শেষে থাকছে কুইজ। এবং কুইজটি আমার এবং রাকিব ভাইয়ের কথোপকথনের ভিতর থেকে যে কোনো একটি প্রশ্ন নিয়েই হবে আমাদের আজকের কুইজ। এবং যিনি সবার আগে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে পারবেন, তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে উপহার। চলে যাচ্ছি রাকিব ভাইয়ার কাছে আবারও। তো রাকিব ভাইয়া, বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত, এই পথ চলাটা কেমন ছিল? তাকিয়া আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বলে তুমি আমাকে যে মাপের দেখাচ্ছ বা যে মাপের ভাবাচ্ছ, আমি মোটেও এরকমটা না। আমি খুবই সামান্য, আমি এখনো ওইটাই মনে করি আমি কি বলে একদমই উম, উম, কি বলে আমি এইসব আন্তর্জাতিক এইসব বললে আমার কাছে খুব বেশি একটা ভালো ফিল হয় না। বাট যেটা হয়েছে যে হয়তো লাইক আমি যদি আমার পিছনের দিকে তাকাই, তাহলে হয়তো আমি একদম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বলতে গেলে, লাইক আর মেহেন্দিগঞ্জ, সেখানে আমাদের খুবই লিমিটেশন সুযোগ সুবিধা ছিল। ইভেন আফটার এসএসসি আমার যেটা মনে হয় যে আমাদের আসলে এইচএসসি সেখানে কন্টিনিউ করার মতো গুড কোয়ালিটির ইনস্টিটিউটও ছিল না, যে কারণে আমাকে হচ্ছে বরিশালে মুভ করতে হয়। তো সেই জায়গায় আমাদের এত চ্যালেঞ্জের ভিতর থেকে আজকে আমি যেখানটাতে আছি, বা যতটুকু লাইক এই যে তোমরা চিনো, তোমাদের সাথে পরিচয় আছে, বা এত বড় একটা নেটওয়ার্কের সাথে যুক্ত আছি, বা তোমাদের অনেক অনেকের সাথে অনেকেরই ভালোবাসা পেয়েছি। তো এটাকে দুইটা দিক দিকে আমি দেখি। আমার কাছে প্রথম বিষয়টাকে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। আর ইটস লাইক যে এই যে আহ, একটা ডায়লগ আছে না যে হচ্ছে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। তো আমার কাছে এটা মোটেও গ্রেট পাওয়ার না, বা আমি কোনো পাওয়ার হোল্ড করি না। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমার সাথে যে মানুষগুলোর পরিচয় আছে, বা আমার যে যে নেটওয়ার্কটা আছে, এটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটি মনে হয়। লাইক এটাকে হচ্ছে কিভাবে ইতিবাচক একটা কাজে লাগানো যায়, কিভাবে কাউকে একজনকে যদি আমি আমার এই এতটুকু, এটাকে কি বলবো, লাইক এতটুকু আহ এটাকে আমি কোনোভাবেই ক্ষমতা মনে করি না। এতটুকু যেটা হচ্ছে যে জানাশোনা আছে, বা এই নেটওয়ার্কিংটা কাজে লাগিয়ে যদি আমি কারো হেল্প করতে পারি, সেটা আমার কাছে বরং ভালো লাগে। আবার এট দ্য সেম টাইম আমি এটাকে উপভোগ করি, আমি এটাকে ভয়ও পাই। লাইক হচ্ছে আহ আমি এই অ্যাটাচমেন্টটাকেও ভয় পাই। লাইক হচ্ছে যত বেশি মানুষের সাথে অ্যাটাচমেন্ট, আহ যত বেশি মানুষ জানে, যত বেশি মানুষ ভালোবাসে, তো সবারই একবার একটা এক্সপেকটেশন থাকে। তো এই এক্সপেকটেশন ফুলফিল করা, এই এক্সপেকটেশনটাকে আমি সিরিয়াসলি ভয় পাই। সো ইয়া, এনজয় করতেছি। আবার ওই যে বললাম, সবসময় আমি এটা নিয়ে একটু কনসিয়াসও থাকি, চাপেও থাকি, এক্সপেকটেশনের চাপ। কিন্তু দেখা যায় এক্সপেকটেশন গুলো বেশ ভালোভাবে তুমি ফুলফিল করছো, না তো এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া আসলে সম্ভব না। আহ আই ডোন্ট নো কতগুলা মানুষ ঠিক আমাকে ভালোবাসে, বাট আই উইশ যে সবাই আমাকে ভালোবাসে।
তো লাল সবুজ সোসাইটির সঙ্গে এতটা পথ চলার পরে কি মনে হচ্ছে যে লাল সবুজ সোসাইটি তোমার জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন এনেছে? উম ওকে, আমাকে হচ্ছে লাল সবুজ সোসাইটিতে যুক্ত হওয়ার কিছুদিন পরে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে উম লাল সবুজ সোসাইটিতে কেন যুক্ত হয়েছি। আহ সো আমি সেখানে রিপ্লাই করেছিলাম যে লাল সবুজ সোসাইটি আমার কাছে অনেকটা একের ভিতর সব গাইড বইয়ের মতো। লাইক হচ্ছে এখানে লাল সবুজ সোসাইটি এটা একটা পরিবার। এখানে আহ, আমি যখন যুক্ত হয়েছি তখন বরিশালে আইবি আপুরা ছিল, মৌ আপু ছিল, ইশাত আপু ছিল, আদার শর্মি আপু ছিল, কায়ুম ভাই, মানে আমাদের একটা পরিবার ছিল জুবাইর, আমরা সবাই মিলে একটা পরিবার ছিলাম, বা স্টিল আমার কাছে লাল সবুজ একটা পরিবার। আবার এট দ্য টাইম লাল সবুজ জলবায়ু নিয়ে কাজ করে, লাল সবুজ মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, লাল সবুজ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, লাল সবুজ স্কিল নিয়ে কাজ করে। সো এত এত ভ্যারাইটি আছে, আবার এতগুলো জায়গায় কাজ করে। আমরা এখন 32 ডিস্ট্রিক্টস আমাদের নেটওয়ার্কটা আছে, দেশের বাইরেও নেপালে আমাদের নেটওয়ার্ক আছে। সো লাইক এই যে ভ্যারাইটি, আমার কাছে মনে হয় যে এইটা আসলে লাল সবুজ সোসাইটির সাথে যারা যুক্ত আছেন, বা যারা হচ্ছে একটা লম্বা সময় ধরে যুক্ত আছেন, তারা আসলে এই চেঞ্জেসটা ফিল করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি বলি আমার নিজের বোন নেই, আর লাইক হচ্ছে আমরা 3 ভাই। সো একটা লম্বা সময় পর্যন্ত এটা আমার আক্ষেপ ছিল, যদিও রিলেটিভস দের ভিতরে যারা আছে সবাই আমার বোন, কাজিনরা, সবাইকে আমি ওইরকম ভাবে মনে করি। বাট লাল সবুজে আসার পরে এই সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, মানে তাকিয়াদের মতো এতগুলো বোন আমি পেয়েছি। তো আমার কাছে এখন আর কখনো ওই রিগ্রেটটা বা ওই যে একটা কি বলবো সাফারিংস যে আমার বোন নেই, তো ওইটা না এখন আর কাজ করে না। তো এই যে এত এত পাওয়া, এর বাইরে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে লাল সবুজ সবসময় চায় যে সদস্যদের উপরে দেখতে। লাইক আমি যদি বলি যে আমি যখন যুক্ত হয়েছি তখন আমি জানতাম না যে কিভাবে একটা ব্যানার লাগায়, কিভাবে হচ্ছে একটা প্রোগ্রাম ডিজাইন করে, কিভাবে হচ্ছে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে। মানে সিরিয়াসলি আই ওয়াজ টু ইন্ট্রোভার্ট। আমি ঠিকভাবে মানে কমন সার্কেলে খুব বেশি এক্সপ্রেসিভ হলেও আমি আসলে অপরিচিত মানুষদের সামনে, বা তুমি যদি বলো যে 5 জন, বা আজকে যে তোমার সাথে কথা বলতেছি, এটা যদি বিফোর লাল সবুজ ভাবতাম, তো এটা অনেক বেশি ডিফিকাল্ট হতো। তো এই যে স্কিলের যে জায়গাগুলো, যেখানটাতে আমি বলবো যে লাল সবুজ বা তাসিম ভাই আমাকে কিন্তু একদম হাতে ধরে ধরেছে, এটা করো, আহ এখানে যাও, এইটা। আমি হয়তো এরকম মনে হতো যে না আমি এটা করবো না, আমি এখানে একটা স্টেজ দিতে বলতেছে, তো আমার কাছে মনে হতো যে না আমি এটা পারবো না। তো তাসিন ভাই বা লাল সবুজ সবসময় এটাকে চেষ্টা করতে যে না তুমি পারবা, ট্রাই করো। তো ওই যে আমার নিজের, যেখানে আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না, সেই জায়গাটাতে কিন্তু লাল সবুজের আমার প্রতি বিশ্বাস ছিল যে না ইউ ক্যান। তো ওই যে আমি হয়তো করতে গিয়ে ভুল করেছি, একবার ভুল করেছি, দুইবার ভুল করেছি, বাট ধীরে ধীরে কিন্তু আমি করতে পেরেছি। তো ওই যে বিলিভটা ছিল আমার উপরে, বা ওই যে পুশটা ছিল, এটা কিন্তু আজকের রাকিব হয়ে ওঠার পেছনে, আজকে আমি যতটুকু এই যে তোমার সাথে একটা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারতেছি, এটাও তো একটা স্কিল। তো এই স্কিলটাও কিন্তু আমি লাল সবুজের কাছ থেকে শিখেছি। বা ধরো যে আজকে যদি 5 জন মানুষ আমাকে চিনে, সেই 5 জন মানুষের ভিতরে 4 জন মানুষ আমাকে লাল সবুজের কল্যাণে চিনে। সো লাইক কি বলবো, লাইক আমি যদি বলি যে আমার আসলে আজকে রাকিব যতটুকু রাকিব, এর 95% হয়তো লাল সবুজ সোসাইটির এটার পিছনে অবদান। সো ইয়া। তো সেই রাকিব এখন দুবাইতে রিপ্রেজেন্ট করে এসেছে নিজের দেশকে। তো দুবাইতে এই জলবায়ু সম্মেলনে যে তুমি গিয়েছিলে, সেখানকার কোনো অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? ওকে, তাকে আমি আসলে ইক্যাড ফেলো ছিলাম ফার্স্ট। তো ইক্যাড এর ফেলো হিসেবে, ফেলোদের 20 জন ফেলোদের ভিতরে আমরা দুজন হচ্ছে দুবাইতে আহ, গিয়েছিলাম COP28 এর বাংলাদেশি ইয়ুথদের হয়ে। আরো অনেকেই ছিলেন। তো সেই জায়গাটাতে যেটা হয়েছে যে আমরা কপ, তো তোমরা অনেকেই জানো যে এটা আসলে আহ, জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বা ক্লাইমেট অ্যাকশনে আমরা যারা কাজ করি, কপ কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা স্বপ্ন। তো এই স্বপ্নটা যে আমার এত দ্রুত মানে বাস্তব হয়ে যাবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। বা বলতে গেলে যে হচ্ছে আমার জন্য এটা অনেক বেশি সারপ্রাইজিং ছিল, বা আমি হয়তো 1 বছর আগেও ভাবিনি যে আমি 1 বছর পরে গিয়ে কপে কপের মতো একটা জায়গায় আর যেতে পারবো। তো এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি সারপ্রাইজিং বলবো, বা অনেক বেশি ড্রিমি একটা বিষয় ছিল।
এবং পুরাটা সময় আমি চেষ্টা করেছি, যদিও কপ অনেক বেশি আর কি বলবো লাইক প্রথমে একটা দুইটা কপ থেকে আসলে কপের মেকানিজম বোঝা, দেন হচ্ছে ওখানে কপের ল্যাঙ্গুয়েজ বোঝা, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা আসলে উম, একবার কপে গিয়ে বা দুইবার কপে গিয়ে আসলে সবকিছু ক্যাচ করা যায় না। তো সেই জায়গাটাতে আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যে সর্বোচ্চটা দিয়ে হচ্ছে যতটুকু শেখার, যতটুকু জানার, যতটুকু মানুষের সাথে কমিউনিকেট করে সেটা করে। এবং এটা পুরাটাই একটা কি বলবো অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আমি হয়তো সারা জীবন এই স্মৃতিগুলোকে আমার ফার্স্ট প্রথমবার মতো আমি দেশের বাইরে গিয়েছি। তো ওভারঅল তাও এত বড় একটা প্ল্যাটফর্মে হাজার হাজার সারা পৃথিবীর মানুষ যেখানে আছে, মানে সেখানে হচ্ছে তোমার দেখা গেছে আমার সেখানে ম্যাকরনের সাথে দেখা হয়েছে, লাইক এত বড় বড় মানে এটা লাইক আমার কাছে মনে হয় যে পৃথিবীর অন্যতম বড় একটা সম্মেলন। তো সেখানে এবং যেখানে হচ্ছে পৃথিবীর অনেকগুলা দেশ থেকে, অলমোস্ট সবগুলা দেশ থেকে হচ্ছে পার্টিসিপেন্টরা আসে, ডেলিগেটরা আসে। তো এটা এখানে এখানে হাজার হাজার ধরনের এক্সপিরিয়েন্স আছে, যেটা বলতে হলে তোমার 30 মিনিট শুধু হয়তো কপ নিয়ে ডিসকাস করলে শেষ হবে কিনা। তো হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে এবং যেটা আমি সারা জীবন হয়তো ধরে মনে রাখবো। নাকি? রাকিব ভাই এতক্ষণ আমাদেরকে অনেক কিছু বলছিলেন, আর তানভীর জয় ভাইয়া লিখে গিয়েছেন সহমত ভাই। ইয়েস, সহমত। যা হবে সবকিছুতেই সহমত ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং। মানে আমার আমার দ্বিমতটা তো সহমত থাকে। লাইক আমি সবসময় বিশ্বাস করি যে লাইক কাউকে যদি like তুমি আমাকে কিছু একটা বলেছো, সো আই ডোন্ট এগ্রি অন দিস। আমি এটা আমার কাছে মনে হয় যে না, আমি এটার সাথে যদি দ্বিমত হই, বাট আমি হচ্ছে আগে কখনোই সরাসরি যে না আমি এটা মানি না মানবো না এইসব মানে আন্দোলনে বিশ্বাসী না, আমি নেগোসিয়েশনে বিশ্বাসী। তো লাইক নেগোসিয়েশনের ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে ওকে, আমরা একটা কমন গ্রাউন্ডে আসতে হবে। তো এই সহমতটা আসলে কমন গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ। তো ইয়া, সহমত। তাহলে সহমত তানভীর। কারণটা দেখতে পাচ্ছি কেন রাকিব ভাইকে সবাই ভালোবাসে, কারণ রাকিব ভাই এভাবে সেফ জোনে থাকে। হ্যাঁ, বলতে গেলে এখন এটাকে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। লাইক যদি বিষয়টা এরকম হয় যে সেফ জোনে ইন পজিটিভ ওয়ে, লাইক আমি আমি কখনোই এক্সপেক্ট করি না যে কোনো কিছু, আমি চাই সমস্যার সমাধান হোক। এখন সেই সমস্যার সমাধান ইতিবাচক ভাবে হোক। তো সেফ জোনে থেকে যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে আমি কেন মারামারি করবো, আর কেন ঝগড়া করবো, আমি কেন কারোর সাথে মিসবিহেভ করবো? ইয়া। তো স্মৃতি দিয়ে মনে পড়লো, লাল সবুজ সোসাইটির সঙ্গে তো অনেক স্মৃতি রয়েছে, কারণ দেখা যায় লাল সবুজ সোসাইটি যতগুলো ট্যুর দিয়েছে তুমি সেখানে কমন মেম্বার ছিলে, প্রত্যেকটা ট্যুরে তোমাকে দেখা গিয়েছে। তো এই ট্যুর ইয়েস। গুলোর ভেতর থেকে কোনো মজার স্মৃতি? ওকে, আমার কাছে যেটা মনে হয় লাইক আমি একটা লম্বা সময় পর্যন্ত ফ্যামিলি ট্যুর লাইক হচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন, আহ, এর বাইরে আমার কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তাও আব্বুর সাথে, ভাইয়ের সাথে, মানে ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা প্রতি বছর আগে হচ্ছে আমাদের আমার কাকা মারা গিয়েছেন, আমার কাকা হচ্ছে প্রতি বছর আমরা প্রায় 50 জন, 60 জন, 80 জন ফ্যামিলি মেম্বার নিয়ে হচ্ছে কক্সবাজার একটা ইয়ারলি ট্যুর হতো। এর বাইরে আসলে ওই যে ট্যুরে যাওয়ার সুযোগ আমার হয়নি, ফ্যামিলি থেকে কখনো পারমিশনই ছিল না। বাট একটা সময় পরে যখন হচ্ছে আমি পারমিশন পেলাম, তো তারপর থেকে আমি কোনো ট্যুরই মিস দিইনি। সেটা হোক লাল সবুজের সাথে, সেটা হোক আমার বন্ধুদের সাথে, সেটা হোক মানে ইন এভরি ওয়ে, এভরি পসিবল ওয়ে আমি হচ্ছে এক্সপ্লোর করেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওই সময়টা আসলে ছিলই এটার জন্য। তো ইয়া মানে ট্যুরে তো আমাদের হাজার হাজার গল্প, হাজার হাজার স্মৃতি, এবং লাল সবুজের সাথে তো হাজার হাজার স্মৃতি। একটা গল্প আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, যেটা হচ্ছে যে আমরা সীতাকুণ্ড সীতাকুণ্ড ট্যুরে গিয়েছিলাম, যেটা 2019-এ ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমরা ঢাকা টিম, বরিশাল টিম, দেন হচ্ছে চিটাগং টিম, আরো অনেকগুলো টিম থেকে আমাদের একটা গ্র্যান্ড ট্যুর ছিল, যেখানে হচ্ছে আমরা অলমোস্ট 40 থেকে 45 মেম্বার্স মিলে হচ্ছে সীতাকুণ্ড গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমরা অনেক অনেক এক্সপ্লোর করেছি, অনেক অনেক মজা করেছি। আমাদের ট্যুরটা ছিল একদিনের, সেই ট্যুর আমরা 7 দিন ছিলাম। যেটা হয় যে একদিন পরে হচ্ছে ঢাকা থেকে যারা গিয়েছে তারা অনেকে ফিরে আসছে, এরপরে হচ্ছে আমরা সীতাকুণ্ড, বাঁশবাড়িয়া এরকম কিছু কিছু জায়গায় আমরা এক্সপ্লোর করেছি। তো সেই ট্যুরে হচ্ছে আমাদের সাথে আহ কায়েম বস ছিলেন। কায়েম বস যেটা করছে যে হচ্ছে আমরা একদিন যেটা হয়েছে যে আমরা একদিন শুধু চন্দ্রনাথে ওঠার জন্য
আহ, আলাদাভাবে রেখেছিলাম, তো রিজার্ভ রেখেছিলাম আর কি। তো আমরা রাতে হচ্ছে চন্দ্রনাথের পাশে একটা হোমস্টেতে ছিলাম। সকালে আমরা হচ্ছে আমাদের ট্যুর মানে চন্দ্রনাথে উঠবো আর কি। তো রাতের বেলা আমরা সবাই ওখানে নিজেরা রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমাদের কায়েম বস সে হচ্ছে তার ফোন নিয়ে ইউটিউবে দেখতেছিল যে চন্দ্রনাথ কিরকম। তো চন্দ্রনাথের ভিডিও দেখে সে দেখতেছিল যে ব্লগাররা হচ্ছে চন্দ্রনাথের উপরে উঠতে গিয়ে পুরো অবস্থা একজনের কাহিল। তো সে রাতের বেলা ডিসাইড করলো সে চন্দ্রনাথ যাবে না, সে ইউটিউবে সব দেখে নেবে। তো সে চন্দ্রনাথের একদম ঠিক 2 মিনিট দূরত্বে বসে বসে ইউটিউবে রাতে হচ্ছে চন্দ্রনাথ ভ্রমণ লিখে সার্চ দিয়ে দিয়ে যত ধরনের ভিডিও আছে সব দেখে শেষ করে ফেলছে। তো সকালবেলা হচ্ছে আমরা সবাই রীতিমতো প্ল্যান করে আমরা আগে আগে উঠে হচ্ছে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। তাকে অনেক চেষ্টা করে আমরা কনভিন্স করে নিয়ে যেতে পারলাম না। আর চন্দ্রনাথ জয় ইউটিউবে হয়ে গেছে। আমরা যখন চন্দ্রনাথের উপরে উঠলাম সেখানে উঠে দেখলাম যে একটা 4 বছরের বাচ্চা যে হচ্ছে চন্দ্রনাথের উপরে উঠছে। তো তাকে আর তার আমি একটা ভিডিও ধারণ করলাম, আমার পিসিতে এখনো আছে ভিডিওটা, আমি মাঝে মাঝে দেখলে স্মৃতিগুলো রিকল হয়। তো সেখানে ওই বাচ্চাটাকে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম এরকম আমাদের একটা বন্ধু সে হচ্ছে চন্দ্রনাথে আসতে ভয় পেয়েছে, তার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও। সো ইটস লাইক যে এরকম হাজার হাজার গল্প আছে। জুবাইর একবার যেটা হয়েছে আমাদেরকে তার কি বলবো, আমরা লো বাজেট ট্যুর দিতাম অনেক বেশি। তো যেখানে হচ্ছে জুবাইর একবার আমাদেরকে চিড়া ছিল আমাদের এক বেলার খাবার, মানে শুধু চিড়া আর গুড়। তো গুড় হচ্ছে এত বেশি শক্ত ছিল যেটা হচ্ছে আসলে হাত দিয়ে ভাঙা যেত না। তো জুবায়ের আমাদের সেটা দাঁত দিয়ে ভেঙে হচ্ছে চিড়ার সাথে মিক্স করে খাওয়াচ্ছিল। তো আমি দেখতেছিলাম, আমি অনেককে বলেও ছিলাম যে এটা তোমরা খেও না। তো জুবাই ইমার্জেন্সি মোমেন্টে কোনো কিছু না পেয়ে সেটা দিয়ে সে তার দাঁতকে ইউজ করেছে গুড় সফট করার জন্য। তো এটা সবাই খাওয়ার পরে দেন পরে কেউ জানতো না, লাইক ইটস লাইক যে ট্যুরের 1 বছর পরে যখন কথা হচ্ছিল এবং আমি যখন বলেছিলাম, পরে জুবাইর যখন এগ্রি করছে তখন সবাই জানে যে তারা ওই দিন যে গুড় খেয়েছে, ওই দিন যে চিড়া খেয়েছে সেই চিড়ার গুড় ছিল জুবাইরের দাঁত দিয়ে সফট করা। So, like, এরকম হাজার হাজার স্মৃতি আছে, আসলে কি বলবো কয়টা বলবো। So, এগুলো প্রতিটা স্মৃতি মানে প্রতিটা ইস্যু নিয়ে যদি তোমার প্রোগ্রাম করতে হয়, প্রতিটা ইস্যু নিয়ে আমার মনে হয় যে 3 ঘন্টার প্রোগ্রাম করতে পারবে। এবং এইসব ইস্যু নিয়ে যদি প্রোগ্রাম করো 3 ঘন্টা তোমার দর্শক বিরক্ত হবেন। এবং বিশেষ করে আমাদের যারা ছিলেন ট্যুরের অন্যরা আরো সুন্দরভাবে বলতে পারবে, আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারি না গল্প। তো ইয়া আমরা হয়তো পরে কখনো এই গল্পগুলো নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবো। আমি লাল সবুজের ট্যুর নিয়ে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি, ট্যুরের যত স্মৃতি আছে আমি ওই দিন শুনবো। ইয়েস। তানভীর ভাইয়া বলেছেন কায়াকিং সেরা ছিল, সবাই বিউপির স্টুডেন্ট। ইয়েস। আর ফয়সাল ভাইয়া বলেছেন রাকিবের লাল জামা, এই লাল জামাটা কি খুব প্রিয় নাকি এটা কঠিন মুহূর্তে তোমাকে সাহস যোগায়? ও না, এটা আমার একটা স্পেশাল ফ্রেন্ড গিফট করেছে। তো আমি বিশেষ বিশেষ উপলক্ষে এটা চেষ্টা করি পড়ার জন্য। তো যদিও আজকে অনেক প্ল্যান করে না, আমার আসলে পরিষ্কার মানে এটাই ছিল এবং আমার সামনে এটাই পড়েছিল। আহ, পড়ে চলে কাকতালীয় আসছে। ভাবে লাল জামা চলে এসেছে আজকে। হ্যাঁ, আবার তাকিয়ার সাথে ম্যাচ করেছে এটাও। হ্যাঁ, কিছুটা ম্যাচিং হয়, পুরোটাই কাকতালীয় আসলে। হ্যাঁ। জাহাঙ্গীর আলম ভাইয়া লিখেছেন ভালোবাসা সুন্দর ভাইয়া যদি সেটা সাধারণ মানুষের জন্য হয়ে থাকে। আপনারা যারা সমাজের সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন তাদের জন্য ভালোবাসা অবিরাম। মহিমা রহমান লিখেছেন আমার ফোনে রাকিব ভাইয়ের নাম্বার লাল সবুজ দিয়ে সেভ করা ছিল। ওকে। আর জাহাঙ্গীর আলম ভাইয়া বলেছেন ট্যুরে যাওয়া নিয়ে কখনোই না বলতেনি, তাই ভাই হয়তো সব ট্যুরেই থাকে। আর মৌ আপু বলেছেন রাকিবের জন্য 1 ঘন্টা দাও, আমিও আসলে চাচ্ছি 30 মিনিটে আমি ছাড়তে চাচ্ছি না, কারণ অনেক গল্প আছে এখানে, অনেক কিছু রাকিব ভাইয়ের থেকে আমি এই ফাঁকে শুনে নেব। ওকে। হ্যাঁ, নাইম ভাইও সমর্থন করেছেন যে রাকিব ভাইয়ের জন্য সময় বেশি করে দেওয়া হোক। না ভাই, আমাদের দর্শক বিরক্ত হচ্ছেন না? তো সেক্ষেত্রে আমরা চালিয়ে যেতে পারি, দেখা যায়। দেখা যাক। তো ভাইয়া দেখা যায় যে ভলান্টিয়ারি কাজকর্ম যখন আমরা করি তখন অনেক সময় আমাদের অনেক কটু কথা শুনতে হয়। তো এই ধরনের কটু কথা কি কখনো শুনেছো? আহ একদম শুনিনি তা না, শুনেছি অবশ্যই, বাট আমি কখনো ওইটাকে খুব বেশি আহ কি বলবো এটাকে, ওই যে বলবেন না যে গায়ে মাখিনি কখনোই। লাইক এরকম অনেক জায়গায় হয়েছে, মানে অনেক সময় এরকম হয়েছে যে আমরা কোনো একটা প্রোগ্রামে গিয়েছি, আমাদের টি শার্টটা, লাল সবুজের টি শার্টটা তো দারুণ। লাইক আমাদের টি শার্টের যে কালার, তোমার দেখা গেছে আহ হাজার মানুষের ভিতরে হচ্ছে কেউ যদি লাল সবুজের টি শার্ট পরে so তুমি তাকে রিকগনাইজ করতে পারবা।
আর যেটা হয়েছে যে এরকম অনেক জায়গায় গিয়েছি যেখানে মানুষ বলেছে আপনারা কোন কোম্পানি থেকে আসছেন, আপনাদের কয় টাকা দেয়, সরকার পাঠাইছে আপনাদেরকে। লাইক মানুষ মাঝে মাঝে মনে করে একসাথে 8-10 জন টি শার্ট পরে যদি কোনো ইভেন্টে যেতাম আর কি, তখন মনে করতো যে আমরা হয়তো কোনো সিম কোম্পানি থেকে এসেছি বা কোনো কোম্পানির বিজ্ঞাপনে এসেছি বা অনেক ধরনের। তো এগুলো নিয়ে আবার অনেকের ধারণা যে আসলে স্বেচ্ছাসেবী যারা এরা অনেক টাকা পয়সা পায়, সরকার অনেক টাকা পয়সা দেয়, এগুলো এরা মাইরে টাইরে খায়, এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। তো লাইক আবার অনেকে ভাবে যে হচ্ছে মানে এগুলা নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে। বাট আমার কাছে মনে হয় যে আমি আসলে অনেক অনেকের কাছ থেকে যেরকম গল্প শুনি, আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স খুব বেশি একটা হয়নি, বা হলে হয়ে থাকলে আমি হয়তো মনে রাখতে পারিনি, কারণ আমি আসলে ওটা মনে রাখতে চাই না। তো তোমার কেন মনে হয় যে একজনের স্বেচ্ছাসেবী মূলক যে কাজগুলো আমরা করি, এগুলো কেন করা উচিত একটা মানুষের? গ্রেট কোশ্চেন। আমি বরং জিজ্ঞেস করতে চাই, মানে আমি বরং চাই যে প্রশ্নটা এরকম হোক যে কেন করা উচিত না। তোমার ধরো যে আহ লাইক আমি আমার নিজেরটা থেকে এক্সাম্পল দেই। ধরো হচ্ছে আমি খুব মাঝারি মানের স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার ছিলাম না, আবার হচ্ছে মানে ফার্স্ট বেঞ্চারও ছিলাম না, আমি সবসময় মানে মাঝামাঝি পর্যায়ের শিক্ষার্থী ছিলাম। যেটা হয়েছে যে আমি অ্যাডমিশন পিরিয়ডে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে রিজেক্ট খাইছি। অনেক জায়গায় আমার অনেক ড্রিম ছিল, আমি জাহাঙ্গীরনগর নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখতাম। লাইক আমার কাছে মনে হচ্ছে যে আমি কখনো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ভাবি নাই। আহ, বাস্তবতা যেটা, যে আমি শুরু থেকে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়েছি, যেটা পরে যদি আমার জন্য ঝামেলাপূর্ণ হয়েছে। দেন হচ্ছে আমি আহ, সবকিছুর পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আহ একটাতে যদিও চান্স পেয়েও ভর্তি হইনি আমি। তো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে আমার কাছে মনে হয় যে আমি যে অপরচুনিটি গুলো পেয়েছি, বা লাইক ধরো যে আমাদের অনেক ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক দুর্বলতা থাকে। আমি যদি আমার ফ্রেন্ডদের দেখি, আমার ডিপার্টমেন্টে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 180 জন সম্ভবত আমার ফ্রেন্ড ছিল। সো আমি যদি দেখি যে আসলে আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল বা এখনো আছে। বাট আমি যেটা মনে করি যে আসলে একাডেমিক লাইফটাই বলি, যেহেতু আমাদের আসলে আশেপাশে যারা তারা একাডেমিক লাইফটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। তো আমি কিন্তু আসলে খুব কম পড়াশোনা করছি, মানে এরকমও হয়েছে যে আমি আগের দিন কুয়াকাটাতে ছিলাম, পরদিন পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষাতেও আমি অনেক সময় এরকম করেছি যে আগের দিন আমার ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমের ইভেন্ট ছিল কুয়াকাটায়, আমি সারা রাত্র হচ্ছে ইভেন্ট শেষ করে সকালবেলা এসে পরীক্ষা দিছি। বাট আমার রেজাল্ট কিন্তু লাইক ইটস লাইক যে ইয়ে করতে পারো যে আমি হচ্ছে ডিপার্টমেন্টের অন্যতম ভালো রেজাল্টকারীদের একজন। লাইক আমার সিজি ওই দিক থেকে ভালো। তো এই যে এবার আসে যে আসলে এটা নিয়ে, আর এটা আমি গ্লোরিফাই করার জন্য বলতেছি না, ইটস লাইক যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার যে লার্নিংস গুলা, এটা কোথা থেকে আসছে, এটা কিন্তু আসলে তোমার এই যে ভলান্টিয়ারিজম। আমি যখন হচ্ছে আমার বিজনেস কমিউনিকেশন একটা সাবজেক্ট ছিল, যেটাতে হচ্ছে যে টপিক গুলো ছিল, ওই টপিক গুলাতে আমি আমাদের ভলান্টিয়ারদের ট্রেনিং নেই। লাইক কমিউনিকেশনস এর উপরে স্লাইড বানাতে গিয়ে ওই যে টপিকের যে পড়াশোনা, ওগুলা আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে বসেই করেছি। সো লাইক যে ওইটা নিয়ে আমার কখনো পড়তে হয় নাই। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে, দেন হচ্ছে সাংগঠনিক আচরণ নিয়ে, আমরা সাংগঠনিক আচরণের নীতিমালা বানাচ্ছি। তো যেই বিষয়গুলো আসলে আমার পড়া উচিত ছিল বই থেকে, বা যে বিষয়গুলো আমার একাডেমিক প্রয়োজনে পড়া উচিত ছিল, সেটা কিন্তু আমি সংগঠন করতে গিয়ে ওই বিষয়গুলো নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল ছিল। তো একাডেমিক লাইফে হচ্ছে এইটা বলতে পারো যে সংগঠনের সুবিধা। আরেকটা বিষয় যদি মনে করো যে আসলে এখন যে যুগ, এই যুগে সব থেকে বড় হচ্ছে নেটওয়ার্কিং। লাইক তুমি যদি বলো যে তোমার 5 কোটি টাকা আছে, এটা থেকেও বড় কিন্তু আসলে তোমার যদি 5 লাখ মানুষ তোমাকে জানে, বা 5 লাখ মানুষের সাথে তোমার ওয়েল কানেকশন থাকে। তো এই নেটওয়ার্কিংটা আসলে তোমাকে সংগঠন দিবে। তুমি যদি বলো যে লাল সবুজ সোসাইটির কথাই ভাবো, আমাদের মোর দেন 2000 ভলান্টিয়ার আমাদের 32 ডিস্ট্রিক্টস আছে। তো এই যে এত বড় একটা নেটওয়ার্ক, 32টা জেলার মানুষের সাথে তোমার কানেকশন আছে, তারা তোমাকে চিনে, তুমি তাদের সম্পর্কে জানো। তুমি কোথায় যাবা, তুমি চিটাং যাবা, সেখানে তোমার ফ্রেন্ডরা আছে। তুমি বরিশাল যাবা, তোমার ফ্রেন্ডরা আছে। তুমি যে কোনো জায়গায় একটা তোমার আহ বিপদ হলে সেখানে তুমি দেখবা সাপোর্ট দেওয়ার মতো 10 জন আছে। তো এই যে লাইক আমি কোন দিকটা নিয়ে বলবো, তোমার ব্যক্তিগত স্কিল, তোমার
একাডেমিক স্কিল, একাডেমিক ক্ষেত্রে হেল্পফুল, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যদি তুমি সংগঠনের সাথে থাকো, তুমি আসলে নিজেকে একটা ইতিবাচক চিন্তাধারার সাথে সবসময় রাখতে পারো, যদি সেটা ইতিবাচক সংগঠন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সবসময় ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা থাকবে, ইতিবাচক কাজের সাথে তোমার সম্পৃক্ততা থাকবে, চিন্তা ভাবনায় সবসময় দেখবা যে ইতিবাচক। আমার তো মনে হয় যে যারা সংগঠন করে তাদের আসলে নেতিবাচক ভাবারই সুযোগ থাকে না। কালকে স্ট্রাইক, তারপর দিন এটা, তারপর দিন ওইটা, লাইক হচ্ছে এইসব নিয়ে ভাবতে ভাবতে জীবনের আহ মানে অনেকটা সময় চলে যায়। তো আমার কাছে মনে হয় যে সংগঠনের সাথে যুক্ত হওয়ার হাজার হাজার লাখ লাখ কারণ থাকতে পারে, যুক্ত না হওয়ার কি কারণ আছে সেটা নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি, কারণ সেক্ষেত্রে হয়তো কোনো কারণ আছে কিনা বা সেটা নিয়ে হয়তো আমাদের ডিসকাশন হতে পারে। যুক্ত হওয়ার কারণ বলে শেষ করা যাবে না। তাকে আমি অনেক প্রবলেম করতেছি, আই থিঙ্ক। না, একদমই না। ওকে। আমরা তো এই গল্পগুলোই ওকে। শুনতে চাচ্ছি, আমরা এগুলোই শোনার জন্য আজকে বসে আছি। ওকে, আমি থ্যাংক একটু ইউ। রাকিব ভাইয়ার আন্টির রান্নাঘরে একটু হানা দেবো, রাকিব ভাইয়ের মায়ের রান্নাঘরে এখন একটু হানা দেবো। কারণ আমি এরকমটা শুনেছি যে সবাই নাকি বায়না করে, তারা মেহেন্দিগঞ্জ যেতে চায়, তার আন্টির হাতের রান্না খেতে চায়। তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি নিজেও যেতে চাই। দেশ স্বাধীন হওয়ার পরে আমি এখন পর্যন্ত মেহেন্দিগঞ্জ যেতে পারিনি। আন্টির রান্নাঘরে, তোমাদের আন্টির রান্নাঘরে আমি এখন পর্যন্ত হানা দিতে পারিনি স্বাধীন দেশে। তো লাইক যে আমি নিজেও যেতে চাই, এবং আমি সবাইকে নিয়ে যেতে চাই। আমার প্ল্যান আছে লাইক, অনেকে হচ্ছে র্যান্ডমলি হয়তো অনেকবার গিয়েছে, বাট আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে একবার যাওয়ার জন্য। তো সেটা এই উইন্টারে হতে পারে। উইন্টারে যে কোনো একটা সময় মোটামুটি ছুটি দেখে হচ্ছে আমরা হয়তো সবাইকে নিয়ে ওপেন ইনভাইট করে দিলাম সবাইকে আগে থেকেই। তো তোমরা যারা যেতে চাও, আমার আসলে মনে হয় যে উইন্টারে মেহেন্দিগঞ্জ গেলে তোমরা অনেক বেশি এনজয় করবা। যে কারণে আমরা একটু সময় নিয়ে নভেম্বর ডিসেম্বরের দিকে হচ্ছে সবাই প্ল্যান করে একবার আন্টির রান্না করে হামলা দিই। আমি নিজেও দিতে চাই। তাহলে আশা করছি আমরা একটা বাস ভাড়া করে মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওনা হব আন্টির হাতের রান্না সরি, খাওয়ার জন্য। সরি অ্যাবাউট দ্যাট। মেহেন্দিগঞ্জে বাসে যেতে পারবে না। মেহেন্দিগঞ্জ লঞ্চ। চারপাশে নদী, তো লঞ্চে যেতে হবে, হ্যাঁ। তাহলে পুরো একটা লঞ্চ ভাড়া করেই সবাইকে নিয়ে চলে যাব, কারণ আমি শিওর আজকের লাইভটা যারা দেখছে সবাই সুন্দর করে এই সুযোগটা লুফে নিয়ে নেবে যে সবার চলে যাই মেহেন্দিগঞ্জ। সবার আমন্ত্রণ রইলো, আমি একদম ওপেনে লাইভে আমন্ত্রণ করে দিলাম। সো ইয়া। তো ভাইয়া, তোমার কোনো একটা জন্মদিনে বরিশাল জেলা সহ বিভিন্ন জেলায় পোস্টারিং করা হয়েছিল, সেই সময়ের ইয়েস। অনুভূতি কি ছিল তোমার? ও গড। ওকে। সো এটা অনেক বেশি সারপ্রাইজিং ছিল, এবং আমি কোনোভাবে এটা এক্সপেক্টই করি নাই। লাইক অন গুড মর্নিং আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছি। তো আমার ফ্ল্যাটে হচ্ছে আরেকটা ভাইয়া ছিলেন। তো উনি হচ্ছে একটা পোস্টার নিয়ে আসছেন। মানে রাস্তায় সাঁটানো ছিল আমার বাসার গলিতে। তো উনি হচ্ছে একটা পোস্টার নিয়ে আসছেন, এসে দেখাচ্ছেন, রাকিব দেখো তো এটা কি, এটা কারা করলো। তো আমি লাইক কি, এটা কি, মানে আমি দেখে বুঝতেছিলাম না যে এটা কি। It's like যে আমার ছবি পোস্টারে, সেখানে আমার লেখা শুভ জন্মদিন, তারিখ টারিখ দেয়া। তো আমিও কিছুটা বুঝতে পারি। আমি পরে সার্টেন টাইম আমি হচ্ছে লাইক ঘুম থেকে জাস্ট উঠছি, উঠে এটা দেখে লাইক আমি কিছুটা মানে পাজল হয়ে গেছিলাম যে এটা মনে হয় কারা করলো, কি করলো, লাইক আমি বুঝতে পারতেছিলাম না। পরে আমি ভাবলাম হয়তো একটা দুইটা করছে, মানে ওটা হয়তো ভাই কোনোভাবে ইয়ে করছে। তো ভাইয়ার আমাকে কোনো ক্লু দেয়নি। তো এরপরে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে বের হলাম রাস্তায়। তো দেখি যে আমার বাসার সামনে গলিতে হচ্ছে আহ পরপর অনেকগুলো পোস্টার লাগানো। Like, কি হচ্ছে এগুলা? তো আমি ওই ঘরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, দেখলাম যে ওই গোলের সামনে, দোকানের সামনে, এখানে ওখানে। তো মানুষ হচ্ছে আমার দিকে এইভাবে তাকাচ্ছে, মানে পোস্টারের মানুষটাই কি এটা কিনে সেটা মিলাচ্ছে আর কি। তো এরকম মানে পরে হচ্ছে কিছুক্ষণ পরে বাসায় আসলাম, নাস্তা করে বাসায় এসে দেখলাম যে হচ্ছে কানিজরা একটা ভিডিও বানিয়েছে, যেটাতে আসলে আমাদের অনেকগুলা টিমের মেম্বাররা হচ্ছে সবাই এটাকে সেলিব্রেট করেছে এবং সবাই অনেক বেশি ফুট দিয়েছে। তখন হচ্ছে একদিকে অনেক বেশি ভালো লাগতেছিল, মানে লুকাবো না, মিথ্যা বলবো না। সিরিয়াসলি এটা আমি অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আবার আমার কাছে সামহাও মনে হচ্ছিল এতগুলো কষ্ট ওরা কেন করছে, এটা তো একটা জন্মদিনই, মানে এটাকে লাইক ওরা ভালোবেসে করেছে। তো ওই ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
মানে পোস্টার, সেটা তো একটা বস্তু, বাট এর বাইরে হচ্ছে যে ওরা যে এতগুলো ইফোর্ট দিয়েছে যারা এটার পিছনে ছিল, আহ তাসিন ভাই অবশ্যই, কানিজ সহ অনেকগুলো মানুষ, আমি কারোর নাম মেনশন করতে চাই না, যাতে ইসরাফিল ছিল, ও পুরা পোস্টার ইয়ে করছে, তো এরকম অনেকগুলো মানুষ ছিল, আমি হয়তো বলতে গেলে এখন কারো নাম মিস করে যাব, যেটা আমি চাই না যে কেউ কষ্ট পায়। তো তোমরা যারাই করেছো, আমি আজকেও বলি আমি আসলে সিরিয়াসলি এটা আমার জীবনের বেস্ট বার্থডে ছিল। এবং আমার মনে হয় যে যদি আমি ওই যে বললাম 70 বছর বাঁচি, 80 বছর বাঁচি, সেক্ষেত্রে আমি হয়তো জীবনের যদি শেষ মুহূর্তে এসেও জিজ্ঞেস করে বেস্ট বার্থডে কোনটা ছিল, আমি হয়তো বলবো যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে। কারণ এত এত বেশি সারপ্রাইজিং বিষয় ছিল, এত এত কিছু ছিল, এতগুলা মানুষ এটার পিছনে ইফোর্ট দিয়েছে, এবং এত ডিফারেন্ট চিন্তা ভাবনা, লাইক কারোর জন্মদিনে মানুষ রাস্তায়, শুধু বরিশালে না, আমি আমাদের আহ গাজীপুরের ফ্যাক্টরিতে হচ্ছে পোস্টার চড়ে আসছে, আমার বাসায় পোস্টার চড়ে আসছে, আমার মানে সিলেট, চিটাগং, রাজশাহী, রংপুর, মানে এতগুলো জায়গা হচ্ছে এই এটা হচ্ছে, এটা আসলে আমার ছোট জীবনে বা বলতে গেলে হচ্ছে কি বলবো, যদি অ্যাচিভমেন্ট বলো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এগুলা সব থেকে বড় অ্যাচিভমেন্ট। স্টিল আই মানে জানি না যে আমার ঠিক কতটুকু কিভাবে বললে হচ্ছে আসলে এই কৃতজ্ঞতা বা এই হচ্ছে এই ভালোবাসার প্রতিদান দেয়া যায়, মানে ঠিক কতটুকু কি করলে। সো ইয়া, আমার কাছে আসলে এটা আর লাইফ লং আমি এটা হোল্ড করবো, তোমাদের এই ভালোবাসা, এবং যারাই এটার সাথে ছিলে আর সবার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা বই। ইয়া। তো দেখা যায় তুমি যেরকম একটি বার্থডে সারপ্রাইজ পেয়েছো, তোমার প্রতি মানুষের অনেক ভালোবাসা না থাকলে আসলে এরকম সারপ্রাইজ আসে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তোমাকে সবাই অনেক ভালোবাসে, কিন্তু আমরা আরেকটিও শুনতে পাই এরকম কথা যে তোমাকে নাকি অনেকে ভয়ও পায়। তো এত চিল হওয়ার পরেও যে কিছু মানুষ ভয় পায়, এর উত্তরটা কি বলে তুমি মনে করো, কেন ভয় পায়? এটা আমি নিজেও না খোঁজার চেষ্টা করছি অনেক, সিরিয়াসলি আমি কাউকে কখনো বকা দিয়েছি এটা হয়তো কেউ বলতে পারবে কিনা, আই ডোন্ট নো, আমি কাউকে বকা দিই না, বাট আমি জানি না যে কেন জানি অনেকে আমাকে ভয় পায়। আহ, এটার কি কারণ হতে পারে, যদি তোমরা কেউ জানো আসলে কমেন্টে জানো, বা পরে আমাকে রিচ করো যে ভাই এই কারণে তোমাকে ভয় পাই। তো আমি সেটা নিয়ে মানে আমি জানতে চাই সিরিয়াসলি, মানে এই শোর মাধ্যমে হলেও আমি জানতে চাই যে আসলে আমাকে কেন ভয় পায়। মানে অনেকে হচ্ছে আমাকে বলে যে ভাই এটা হচ্ছে আমি অনেকের সাথে ফ্রিলি ইয়ে করতে পারি, বাট আমি তোমার সামনে এসে বলতে গেলে আমি ভয়ে হচ্ছে বলতে পারি না। আবার কেউ কেউ বলে যে ভাইয়া আমি জানি না কেন তোমাকে ভয় পাই, তো আমারও প্রশ্নটা যে কেন ভয় পাও। তো এটা নিয়ে এসে সিরিয়াসলি আমি সত্যি বলছি, আমি আসলে জানি না যে কি কারণে ভয় পেতে পারে। যদি তোমরা জানো সেক্ষেত্রে আমাকে এই সাপোর্টটা দাও, বলো যে কেন ভয় পাও। এখানে কমেন্টে বলতে না চাইলেও ইনবক্সে বলতে পারো। না, আমিও আসলে প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। তো যারা যারা ভয় পাও তারা কমেন্টে বলতে পারো কেন ভয় পাও। রাকিব ভাইয়া দেখবে না, গ্যারান্টি আমি দিচ্ছি। কমেন্ট আচ্ছা। ওপেন, কিন্তু রাকিব ভাইয়া দেখবে না। ওকে। তো ওকে, এবার বাট আমরা আমাকে চলে জানিয়ে দিও। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি কে বলেছে বলবো না, কিন্তু কারণ জানিয়ে যাবো যে কেন ভয় পায়। সবাই আমাকে ওকে। বলতে পারো কেন রাকিব ভাইয়াকে ভয় পাও। তো ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের বহু আকাঙ্ক্ষিত সেশন, র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার আমি ভাইয়াকে বেশ কিছু প্রশ্ন করব এবং ভাইয়া পাঁচ গুলি সেকেন্ড করবা? সময়ের মধ্যে আমাকে উত্তর দেবেন। আমি বুলি করি না, আমি কাউকে বুলি করি না। এতদিন যারা আমার গেস্ট ছিলেন তারা বলতে গুলি না, পারবেন আমি গুলি। কাউকে বুলি করিনি। গুলি করব? ইয়েস, র্যাপিড ফায়ার। ওকে। দেখি প্রশ্নের গুলি ওকে। ছুড়বো। ওকে, আমি প্রস্তুত। ঠিক আছে, প্রথম প্রশ্ন। করোনার সময় তুমি একটি বাগান করেছিলে, যার আসলে পরে আর খোঁজ খবর নেওয়া হয়নি, বাড়ি থেকে চলে এসেছো। তো যদি তোমার বাগানের গাছগুলো কথা বলতে পারতো, তারা এখন তোমাকে কি বলতো? কথা বলতে হলে অবশ্যই আমাকে সামনে পেতে হবে, আর সামনে পেলে জাস্ট জিজ্ঞেস করবে এতদিন কোথায় ছিলে। ইতোমধ্যে যেসব জায়গা ঘুরেছো তার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? বান্দরবান। দেশে নেক্সট কোথায় ঘুরতে যেতে চাও? বান্দরবান। বিদেশে কোথায় ঘুরতে যেতে চাও? ইন্ডিয়া। সাগর নাকি পাহাড়? দুইটাই। পাহাড়, এটা অনেকেই বলে, আসলে আমার জন্য অনেকটা এরকম। আহ পাহাড়ে বসে সাগর, অনেকটা লাস্ট রমজানে হচ্ছে কক্সে ছিলাম, যেখানে হচ্ছে হিমছড়ি পাহাড়ের উপরে বসে আমরা 4টা ফ্রেন্ড ছিলাম,
আমরা একদম হিমছড়ি পাহাড়ের উপরে বসে, সামনে সমুদ্র সৈকত ছিল। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, যদিও সারাদিন রোজা ছিলাম আমি, তারপরও আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা অনেক ম্যাজিক্যাল। লাইক একদম শেষ বিকালে, সন্ধ্যা হয় হয় এই টাইমে। তো ইয়া, আমার কাছে মনে হয় যে ওই যে পাহাড়ে বসে সাগরের যে শব্দটা, ওইটা। কল নাকি টেক্সট, কোনটা প্রিফার করো? কল, অবশ্যই কল। আমাকে কেউ টেক্সট করে পাবে এটার গ্যারান্টি আমি দিতে পারি না, কারণ আমি আসলে সিরিয়াসলি বলতেছি। আই ক্যান টেক্সটে প্রচুর কনফার্ম। সময় যায়, টেক্সটে প্রচুর সময় যায়। ফিল ফ্রি টু কল মি। টেক্সট দিলে যদি আমি রিপ্লাই না করি, আই এম সরি, বাট আই প্রিফার কল। তুমি যদি কোনো একটি সুপার পাওয়ার পাওয়ার সুযোগ পেতে, কোন সুপার পাওয়ারটি পেতে চাইতে? এটা অনেক ডিফিকাল্ট আমার জন্য, বাট ওই যে মার্বেল মার্বেল সিরিজ তোমরা যারা দেখো, একটা ক্যারেক্টার আছে না, ওর যে মাথার উপরে দুইটা ইয়ের মতো থাকে, ও হচ্ছে থরকে যে কুল করে দেয়, লাইক হচ্ছে মানুষকে রিল্যাক্স করে দেয়, কুল করে দেয়। আমি ওই সুপার পাওয়ারটা পেতে চাইতাম, কারণ আমি চাই যে সব মানুষ অনেক বেশি কুল থাকুক, উত্তেজনা, ঝগড়া মারামারি এসব না করুক। তো ওই পাওয়ারটা থাকলে যখন কেউ অনেক বেশি, মানে অনেক বেশি উত্তেজিত উত্তেজিত হয়ে হয়ে যাবে, যেত, তাকে আমি ঠান্ডা হচ্ছে করে দেবে। তাকে ঠান্ডা করে দিতাম। Yeah. প্রিয় মুভি? জিন্দেগি না মিলেগা দোবারা। আমি ভুল প্রোনাউন্স করতে পারি, হিন্দিতে খুব একটা ভালো না। But এই প্রিয় অ্যাডভেঞ্চার বই? টাইপের মুভিগুলো ভালো। আমি আসলে খুব বেশি বুকিশ না। আমি এবং আমি খুব সারফেস লেভেলের বই পড়ি। যেমন হচ্ছে আমি হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান ছিলাম ছোট সময়। আমি জাফর ইকবালের বই পড়তাম। তো আসলে একটা বলার ডিফিকাল্ট, কারণ যেটা আমি অনেক, মানে কি বলবো, অনেক ভালো রিডার না। বাট একটা বই হচ্ছে আমি অনেক মনোযোগ দিয়ে পড়েছি এবং অনেক ছোট সময় পড়েছি, যেটা হচ্ছে দস্যু বনহুর নামে। আহ, খুব বেশি প্রচলিত না, রোমানা আফাজ নামে, আফরোজা আফাজ নামে একটা রাইটার ছিলেন, যার এরকম উঁচা উঁচা দুইটা বই আমি পড়েছিলাম। দস্যু বনহুর একটা থ্রিলার জনরার হচ্ছে একটা বই, যেটা হচ্ছে আমি অনেক ছোট সময়, 8-9-এ থাকাকালীন সময় হয়তো পড়েছিলাম। অনেক বড়, এই উঁচা উঁচা, আমার প্রায় 2 মাস লেগেছে দুইটা শেষ করতে। এটা আমি অনেক লম্বা সময় ধরে করেছি, আমার ভালো লেগেছে এখনো। ওইটার যে বনহুর, ওই ক্যারেক্টারটা আমার, মানে আমাকে টাচ করেছে। আমার মনে হয় যে আমি ওই বনহুর, মানে হওয়াটাকে প্রিফার করবো জীবনে, যদি আমি হতে পারবো না। অনলাইন মিটিং নাকি অফলাইন মিটিং? অফলাইন, অবশ্যই অফলাইন। 3 শব্দে নিজেকে বর্ণনা করতে বলা হলে কোন 3 শব্দ বেছে নেবে? এটা অনেক কঠিন প্রশ্ন করেছে। ও, র্যাপিড ফায়ার চলতেছে, সরি। 3 শব্দে, সরি, আই এম টেকিং সাম টাইম। অসংখ্য তো আসবে। আর এটার রিপ্লাইটা আমি পরে করি, আমি আসলে এটা। ঠিক আছে, আমরা পরে এটার উত্তর জেনে নিচ্ছি। ওকে। তোমাকে যদি 1 মাসের জন্য কোনো একটি জনমানবহীন দ্বীপে ছেড়ে দেওয়া হয় এবং সাথে যে কোনো 3টি জিনিস নিতে পারবে, কি কি জিনিস নেবে? পেন, পেপার, বই, আর বন্ধু, ফ্রেন্ড। জনমানব শূন্য যদিও, বাট আমি হচ্ছে অবশ্যই চাইবো যে যদি জনমানব শূন্য একটা দ্বীপে বা একটা জায়গায় হচ্ছে আমি একা থাকতে না, অবশ্যই আমার সেম মেন্টালিটির আহ 2 জন বন্ধুকে আমি সাথে পেতে চাইবো। তোমাকে এখন আর আমি লাল যেটা সবুজ সোসাইটি থেকে, হ্যাঁ, যেটা চাইবো না সেটা হচ্ছে ফোন। ফোন এটা ছাড়া এক অবশ্যই। মাস হ্যাঁ, তোমাকে এখন আমি লাল সবুজ সোসাইটি থেকে 5 জনের নাম বলবো, তুমি আমাকে প্রত্যেকের সম্পর্কে 1 লাইন বলবে। অনিন্দ এইটাই ভাই। বন্ধু। জেরিন আপু। সলিউশন। কায়ুম বস। মাস মোর ফান। টুসি আপু। বস।
তাহসিন ভাইয়া। ইন্সপিরেশন। তোমার এমন কোনো গুণ জানিয়ে তুমি খুশি? আমার সবকিছু নিয়ে আমি খুশি। একটা একটা দুটো কিছু না, আমার সবকিছু নিয়ে খুশি। ওভারঅল যে যে গুণ আছে, যে গুণ নেই, ওভারঅল সবকিছু নিয়ে আমি হ্যাপি উইথ হোয়াট আই এম। এমন কোনো দিক জানিয়ে তুমি অখুশি? ওকে। না, আমি তো অখুশি না আসলে। আলহামদুলিল্লাহ, মানে যেভাবে যা আছে ঠিক আছে। নিজেকে নিয়ে যদি কোনো একটা সিনেমা বানাও, সেই সিনেমার নাম কি হবে? আমাকে নিয়ে, নিজেকে নিয়ে মানে সিনেমা বানাবো, সেটার নাম কি হবে? নিজেকে বাদ দিও, যদি যে কোনো টপিকে কোনো একটা সিনেমা বানাও, কি হবে সেই সিনেমার নাম? আমি আসলে সিনেমা বানালে বানাতে চাবো হচ্ছে লাল সবুজ সোসাইটি। এখানে সব আছে, থ্রিলার আছে, প্রতিদিনই কমেডি থ্রিলার আছে? যায়, কমেডি আছে, সবকিছু আছে। লাইক একটা গুড সিনেমা হওয়ার যে যে এলিমেন্ট দরকার, সেটা লাল সবুজ সবগুলোই পাওয়া সোসাইটির যায়। মধ্যে আছে। হ্যাঁ। র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। আজ থেকে 10 বছর আগের রাকিবকে যদি কোনো মেসেজ দিতে হয়, কি হবে সেই মেসেজ? হ্যাঁ, লাল সবুজে যুক্ত হও। আরো বেশি সময় পাবা, আরো বেশি ইমপ্রুভ করতে পারবে নিজে। আর হচ্ছে আর কি, আর আমার মনে হয় যে আমার যখন যেটা করার দরকার, মানে টাইমলি অনেক কিছু হয়েছে, মানে আমি করিনি, বাট এটা সম্পূর্ণটা মানে কি বলবো, হয়তো গড গিফট। মানে আল্লাহ যখন যেভাবে যা করছে, 10 বছর আগে ফিরে গেল, আমি হয়তো এইভাবেই অনেক কিছু করতাম। সো আসলে খুব বেশি কিছু বলার নেই। মানে মানুষের বলার থাকে যখন হচ্ছে নিজের কমপ্লেন থাকে, বা নিজের হচ্ছে কি বলে যে অনেক ভুল হচ্ছে, বা কোনো কিছু নিয়ে চেঞ্জেস থাকার সম্ভাবনা থাকে, তখন হয়তো লাইক ব্যাকে গিয়ে হচ্ছে অনেক কিছু পরিবর্তন করতে চায়। বাট আমার মনে হয় যে আল্লাহ যেভাবে যা করেছে ঠিক আছে। মানে আই এম হ্যাপি উইথ অল দিস। আর আমি সবসময় এটা বিশ্বাস করি, অল দ্যাট হ্যাপেন ইজ ফর গুড। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। 10 বছর পরে গেলেও আমি এভাবেই, মানে এই ওয়েতেই দৌড়াতে যাবে। So, খুব বেশি কিছু বলার কিছু নেই, বলবো জাস্ট লাল সবুজে যুক্ত হোক, তাহলে 2 বছর এক্সট্রা সময় পাবো। এইভাবে আমাদের র্যাপিড ফায়ার শেষ হয়ে গেল। একটা কমেন্ট আসলে না পড়ে পারছি না। তানভীর ভাইয়া বলেছেন, বাক স্বাধীনতা পেয়ে গিয়েছেন, তার মানে এই না যে কেন ভয় পাই তা জিজ্ঞেস করবেন, কিছু কথা না জানাই থাক। ওকে। আর নিধুন রয় ওকে। ভাই বলেছেন, ভাইয়ের জন্য 1 ঘন্টা দেয়া হোক। আর এছাড়াও অমি আপু বলেছেন, রাকিব ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তারা আসলে কেউ লাইভটিও ছাড়েননি, সবাই লাইভটি এখনো ওকে। দেখছেন। আচ্ছা, আপা এই মুহূর্তে রাজপথে নেই। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে হচ্ছে জলপথে আছে। তো আর রাজপথ ছেড়ে তানভীর দিলেও ভাইয়া জলপথ ছাড়া যাবে না। তানভীর ভাইয়া জিজ্ঞেস করেছেন যে শিওর কিনা লঞ্চে করে সবাই চলে যাবে হ্যাঁ, মেহেন্দিগঞ্জ। শিওর। আমার এন্ড থেকে শিওর, আমি যেহেতু সবাইকে ওপেন ইনভাইট করে দিয়েছি। সো তোমাদের কাছে ডকুমেন্ট আছে, যদি আমি পরে নিতে না চাই তাহলে এটা শো করবা। আর আমার থেকে বেশি হচ্ছে, আমাকে কিছু মানে কি বলে, আমার আম্মু আরো বেশি খুশি হবে। তো লাইক হচ্ছে উম আমার শিওর হওয়া না হওয়া নিয়ে কিছু যায় আসে না, তোমরা জাস্ট চলে যাবা, বাকিটা আমার আম্মু দেখে নিবে। তো রাকিব ভাইকে এখন আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, বেশ ভারী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তো দেশের এই নতুন সরকারের কাছে তোমার কি প্রত্যাশা থাকবে নতুন বাংলাদেশে? ভাই, মব জাস্টিস বন্ধ করেন। এই যে এখানে সেখানে যে যাকে তাকে হচ্ছে যার যেভাবে ইচ্ছা পিটিয়ে মেরে ফেলতেছে, লাইক আজকের ভিডিওটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। এগুলো অনেক বেশি হতাশাজনক। এটার জন্য আমার মনে হয় যে খুব মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ওইদিকে হচ্ছে পাহাড়ের ভিডিও যখন দেখি যে পাহাড়ে হচ্ছে আহ আহ, পাহাড়ি, মানে পাহাড়ে বাঙালিদের সাথে আদিবাসীদের ঝামেলা হচ্ছে, এইদিকে আমাদের সমতলে হচ্ছে যার যখন যাকে ইচ্ছা মেরে ফেলতেছে।
যার যেভাবে ইচ্ছা সে সেভাবে হচ্ছে বিচার করতেছে। তো আসলে এগুলা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত, এবং এটা যত দ্রুত সম্ভব এগুলা বন্ধ করার জন্য সর্বশক্তি ব্যবহার করা উচিত আমার কাছে মনে হয়। আদারওয়াইজ আমাদের যে এত কষ্ট এত পরিশ্রম, বা ছাত্রদের এই জায়গাটাতে আমাদের ছাত্রদেরও ভূমিকা পালন করা উচিত আসলে, কারণ আমরা এত কষ্ট করে এত কিছু অর্জন করেছি। এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বা অলরেডি হয়ে যাচ্ছে যদি এইগুলো বন্ধ না করা যায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা এরকম একটা বাংলাদেশ হওয়া উচিত যেখানে কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, কে উপজাতি, কে আদিবাসী, আমি অবশ্যই এটাকে আদিবাসী বলবো। সো এই এই যে এই বিষয়গুলা এগুলা নিয়ে আসলে যে এত এত বিভক্তি, এই বিভক্তি গুলা না থাকা উচিত আমি মনে করি। এবং আমি আমি চাইবো যে আসলে বাংলাদেশটা আহ এই যে এই বিভক্তি কমিয়ে আনা হোক, এবং হচ্ছে এই যে আহ যার তার হাতে যার যখন ইচ্ছা আইন নিজের হাতে তুলে নেয়ার যে প্রবণতাটা, এইটা কঠোর হস্তে দমন করা হোক। ইয়েস। তো তুমি যদি দেশের প্রধান উপদেষ্টা হতে, তুমি সবার প্রথমে কোন কাজটি করতে? ফার্স্ট থিং হচ্ছে এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। নিজেকে আমি এটার জন্য মানে ভাবতেও পারি না। মানে প্রথম যেটা করতাম সেটা হচ্ছে আমি রিজাইন করতাম। কারণ আমার মনে হয় যে আমি যেটার জন্য ক্যাপাবল না সেটা সেখানে আমি হচ্ছে মানে কি বলে ওই পোস্টটা আমি নষ্ট করতাম না। সো আমি যদি উপদেশটা আমাকে কেউ যাইতে ধরে করে দিত, ফার্স্ট থিং হোয়াট আই উড ডু, আমি উপদেষ্টার পদ থেকে রিজাইন করে দিতাম। বাট হচ্ছে ইয়া দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য ট্রুথ। আমি রিজাইন করে দিতাম প্রথমেই। কারণ আসলে এত বড় একটা রেসপন্সিবিলিটি, মানে এটা নেয়ার মতো পর্যাপ্ত ক্যাপাবিলিটি আমি মনে করি আমার নেই, বা আমার থাকলেও আমার থেকে ভালো অনেকে আছে। তো তাদের হওয়া উচিত, তাদের যাওয়া উচিত এই জায়গাতে। So আমি রিজাইন করে দিতাম। এখন যদি আমাদের সাংগঠনিক একটা প্রশ্নে আমি ফেরত যাই, বেশ কিছুদিন আগে বাংলাদেশে যে বন্যাটি হয়েছে, এরপরে লাল সবুজ উদ্ধার কাজ, ত্রাণ দেওয়ার কাজ, অনেক কিছুই লাল সবুজ সোসাইটি থেকে করা হয়েছে। তো এখন পুনর্বাসনের ধাপটা চলছে। তো এখন পুনর্বাসন হুম। নিয়ে তোমার কি মতামত রয়েছে? ওকে, প্রথমে আমি আবারও হচ্ছে যারা এই বন্যায় লাল সবুজ সোসাইটি সহ সকল ইয়তরা যারা হচ্ছে এই বন্যায় ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, যারা আসলে হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে। আহ যেটা হয়েছে যে ত্রাণ নিয়ে ইনস্ট্যান্ট যে যার যা ছিল আমরা দেখেছি টিএসসি তে লম্বা সিরিয়াল পড়ে গেছে ত্রাণ নিয়ে। সো এই যে বাংলাদেশের মানুষের এই যে আহ কি বলবো এটাকে, এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে হচ্ছে আহ এই যে পরোপকারিতা, বা হচ্ছে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর যে প্রবণতা, এই যে মানুষগুলো যারা এই কাজগুলো করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা বা অনেক বেশি ভালোবাসা। আমাদের লাল সবুজের যারা চিটং কিংবা ফয়েজ, ওরা হচ্ছে একটা ওদের জীবনের ঝুঁকি নিয়ে আমি যদি এখনো ওই সময়গুলোর কথা মনে করি যে আসলে আমাদের জন্য এরকম কয়েক রাত্র নির্ঘুম কেটেছে, যে আসলে আমাদের যারা ওই সময় একদম ইমার্জেন্সি রেসপন্সে যারা ছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারছিলাম না কোনোভাবে, যে তাদের কোনো বিপদ হলো কিনা। এরকম অনেক অনেক আহ আসলে কি বলবো, অনেক বেশি অনিশ্চয়তা, দুশ্চিন্তা ছিল। তো এই যে যারা এই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকে স্যালুট ফার্স্ট। আর হচ্ছে যে এরপরে যখন যে মানে পানি কমে যাওয়ার পরে যে বিষয়টা দেখা দিল, আমরা কিন্তু প্রথমে উদ্ধার কার্যের পরপরই আমরা যেটা করেছি, আমরা ফুড ডিস্ট্রিবিউট করেছি উদ্ধার কার্যের পাশাপাশি। এরপরে যেটা দেখা দিল যে আমরা ফিল করলাম যে ওই জায়গাটাতে চিকিৎসা সাপোর্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মানুষের কাছে তখন মেডিকেল টিম গঠন করে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে সেই ফেনী, সেই কুমিল্লা, সেই জায়গাগুলোতে আমি নিজেও মেডিকেল টিমের সাথে ছিলাম। তো এরপরে যেটা দেখা দিল, আমার কাছে মনে হয় যে বন্যা পরবর্তী সময়টা সব থেকে বেশি ক্রুশিয়াল। কারণ হচ্ছে বন্যার সময় যদি আপনি কাউকে হচ্ছে শেল্টারে নিয়ে যান বা কাউকে হচ্ছে রেস্কিউ করেন, এরপরে কিন্তু তার খাবারের ব্যবস্থাটা কোনো না কোনো ভাবে হয়তো হয়ে যায়। আমরা হয়তো আহ অনেকে ত্রাণ নিয়ে গিয়েছি, খাবার নিয়ে গিয়েছি, পানি নিয়ে গিয়েছি, মেডিসিন নিয়ে গিয়েছি। বাট বন্যা কিন্তু যে শুধু ওই অল্প সময়ের জন্য তাকে ক্ষতি করেছে বিষয়টা এরকম না। বন্যায় তার ঘর হারিয়ে গেছে, তার হয়তো যে জীবিকা ছিল, কারো হয়তো ছোট একটা দোকান ছিল সেটার উপর সে ডিপেন্ডেন্ট ছিল, কারো হয়তো দুইটা ছাগল ছিল, একটা গরু ছিল। বন্যা হয়তো এগুলাকে ধ্বংস করে দিয়েছে। So, এই যে লস এন্ড ড্যামেজ, এই জায়গাটা কিন্তু এই লস এন্ড ড্যামেজে কিন্তু হচ্ছে আমাদের বন্যা পরবর্তী সময়ে এইটার রিকভারি আমাদের কাজ করা উচিত।
সেই জায়গাটাতে হচ্ছে আমরাই কিন্তু ইনিশিয়ালি যখন আমাদের কাছে কিছু ফান্ড, আমাদের এই সকল কার্যক্রমের পরে আমাদের ছোট একটা ফান্ড থেকে গিয়েছিল, যেটা আমরা ইউজ করেছি হচ্ছে কিছু ঘর মেরামত করে দেওয়ার ক্ষেত্রে। একটা ঘর আমি এখনো যখন ওই ছবিটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে যারা এই কাজগুলো করেছে তারা শতভাগ তাদের উপরে যে আস্থা আমরা রেখেছি সেটা শতভাগ প্রতিদান তারা দিয়েছে। তারা একদম নিডি যারা, তাদেরকে সেই সাপোর্টটা দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখন বন্যা পরবর্তী সময়টাতে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের আসলে পুনর্বাসনের জীবিকার ব্যবস্থা করতে হবে। আমাদের হচ্ছে মানুষের ওই এরিয়াগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘরবাড়ি আর ঘরবাড়ি তৈরি করার ক্ষেত্রে বা মেরামত করার ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে আমাদের যে টিম গুলো আছে তোমরাও এই জায়গাটাতে কাজ করো, এবং আদার্স যারা কাজ করেন, যারা হচ্ছে বন্যার সময়টাতে জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এখন আপনাদের প্রয়োজন আরো অনেক বেশি। এখন যে মানুষগুলো তাদের সবকিছু হারিয়েছে সেই মানুষগুলোর পাশে এখনো আপনারা দাঁড়ান। আহ এখন হচ্ছে তাদের পুনর্বাসনে যে যে ধরনের কার্যক্রম করা প্রয়োজন সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। ইয়া, তাকিয়া। ধন্যবাদ রাকিব ভাইয়া, আচ্ছা, অনেক সুন্দর আমি সুন্দর চেষ্টা কিছু করতেছি কথা পরামর্শ কনসিয়াসলি দিয়েছো। কনসিয়াসলি বলার, তারপর আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি প্রবলেম কিন্তু করে ফেলতেছি আমরা কিনা। চেষ্টা করছি না তুমি যাতে কনসিয়াসলি বলো, আমরা চাচ্ছি যে তুমি আরো বলো, যত ইচ্ছে বলো, আজকে তোমার জন্যই লাইভ। তো আজকে যেহেতু লাইভ ওকে। শেষের দিকে বলবো না, শেষই হয়ে গিয়েছে অলমোস্ট। তো ওকে। আজকের কুইজটি আমি এখন বলে দিচ্ছি। আজকের কুইজ হচ্ছে, রাকিব ভাইয়া যদি সিনেমা বানাতো, কি নিয়ে সিনেমা বানাতো? এই প্রশ্নের উত্তর যিনি কমেন্ট বক্সে সবার আগে কমেন্ট করে জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। অনেক ইজি রাকিব কুইজ ভাইয়া, হয়ে গেছে। হ্যাঁ অনেক ইজি কোশ্চেন, কিন্তু আবেগের জায়গা থেকে দিলাম। নামটা মানে শুনে ভালো লাগলো, যে মনে হলো এই প্রশ্নটাই আজকে আমার দেওয়া উচিত। ও, আমি ক্লু দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক। তবে অর্ধেক রাকিব গিফট ভাইয়া তুমি তোমাকে পাবা। আজকে, হ্যাঁ অর্ধেক গিফট, যে গিফট পাবে তার অর্ধেক উচিত আমাকে দিয়ে দেওয়া। হ্যাঁ। তো রাকিব ভাইয়াকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এত গল্প এত কিছু শেয়ার করার জন্য। আর আই হোপ আমি রাকিব ভাইয়াকে গুলি করিনি, প্রশ্ন দিয়ে কোনো গুলি করিনি। সুন্দরভাবে আমরা আলোচনা করেছি এখানে। থ্যাংক ইউ তাকিয়া ফর সেভিং মি, বাট আমি হচ্ছে ভালো ডেডিকেশন দিয়ে তোমার লাইভে জয়েন করেছি। আমার আসলে ফ্যান বন্ধ, কারণ নয়েজ হবে। তো আমি লাইক গরমে রীতিমতো ঘামতেছি। তো আমারও ফ্যান বন্ধ, লাইক গত 1 ঘন্টা ধরে ফ্যান বন্ধ ডেডিকেশন নিয়ে রাকিব ভাইয়ার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। দেন হচ্ছে থ্যাঙ্কস ফ্রম মি। না, রাকিব ভাইয়াকে আবারও ধন্যবাদ এখন কি জানাচ্ছি শেষ এত করে দিব? ডেডিকেশন নিয়ে লাইফটিতে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের অতিথি ছিলেন নওশিন জাহান তাকিয়া, এবং আমরা দীর্ঘ সময় ধরে, অলমোস্ট 1 ঘন্টা 6 মিনিট ধরে আমরা তাকিয়ার সাথে অনেক অনেক গল্প করলাম। তো আপনারা যারা আমাদের এই দীর্ঘ সময়টাতে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী আয়োজনে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সাথে থাকুন, জ্ঞানের সাথে থাকুন, এবং অবশ্যই অবশ্যই তাকিয়ার সাথে 30 মিনিটের সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। ঠিক সেই পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। টাটা। শুভরাত্রি সকলকে, টাটা।